আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক। নিউজটা পড়ছিলাম আর হাসছিলাম, বারবার মনে পড়ছিল আয় তোরা রাজুতে আয়। বারবার সেই প্রেস কনফারেন্সে সাবেক বিতর্কিত উপদেষ্টা এনসিপি প্রধান নাহিদ ইসলামের মুখটা ভেসে হচ্ছিল, কি মলিন, কি ক্লান্ত, মনে হচ্ছে গলা শুকিয়ে আসছে। রমজানের দিনেও কি মানে প্রচন্ড পানি তৃষ্ণায় ভুগছেন কিনা। হায় হায়, এই তো আওয়ামী লীগ চলে আসছে, এই তো আওয়ামী লীগ চলে আসছে। আমার সামনে এই মুহূর্তে যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা আমাকে আরো ভাবিয়ে তুলেছে। আমি হাসতে হাসতে অনেকটা পেটে খিল পড়ার মতন। হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি ডাকছে হাসনাতকে। আমার কি ধারণা জানেন, এখন কয়েকদিন একটু লম্ফজম্ফ করবে, কিন্তু ইউনূস তো নাই, পিতা তো নাই। তাহলে এখন কে যাবে তারেক রহমান পর্যন্ত? তার যাক যমুনার সামনে, এখন আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ করেছিল, যমুনার সামনে যাক, লীগের দোকান খুলতে দিব না, শাহবাগে যাক। একটু দেখার ইচ্ছা ছিল, যেটা যেটা আমি গত 6 মাস আপনাদেরকে বলে এসেছি। একটু সেটা জানতে চাই, বুঝতে চাই। সেই ডাক, যাটা যায় রাজুতে আয়, সেই ডাকটা একবার হাসনাত দেখ না এখন। যে আওয়ামী লীগ সব জেলায় জেলায়, দেশের 30 জেলায় অফিস খুলে ফেলেছে, আয় রাজুতে আয়, সব একটা ডাক হাসনাত দেখ। এখন তো এমপি হয়েছে, তার একটা পরিচয় হয়েছে। এখন দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে সংস্কার আর জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার হবে কিনা এমন প্রশ্ন তোলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আজ সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে কথা বলেন পাটোয়ারি। ওই পোস্টে কুমিল্লা 4 দেবিদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ফেসবুক অ্যাকাউন্ট ট্যাগ দেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারি লেখেন, হাসনাত আবদুল্লাহ কই, লীগ তো দোকান খোলা শুরু করেছে, নির্বাচন তো হইল, এবার সংস্কার আর বিচার হইবে? হইবে, হইবে না, হইবে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এরপর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। অন্তর্বর্তী সরকারের অধীনে গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি নেতৃত্বাধীন সরকার। এই নির্বাচনে হাসনাত কুমিল্লা থেকে জয়ী হলেও ঢাকা 8 আসনের লড়ে হেরে যান নাসিরউদ্দিন পাটোয়ারি। দুঃখ এখানে না, দুঃখ হচ্ছে এই যে লীগ দোকান খোলা শুরু করেছে, এই দোকান ঠেকানোর জন্য হাসনাত এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, ধরেন লীগের কারা দোকান খুলেছে? লীগের আপনার কোথাও 2 জন, কোথাও 5 জন, কোথাও 10 জন, কোথাও শতাধিক লোক। আমরা কুড়িগ্রামে দেখেছি তাদের একটা বড় রকম শোডাউন হয়েছে। এই যে এই সংখ্যাটা, এই 30টা দোকান খুলতে গিয়ে, আমি দোকানেই বলছি তাদের বাসায় যে পরিমাণ লোক। নাসিরউদ্দিন পাটোয়ারির একটু ডাক দেখতো, এখন আসলে কিছু ইসলামী ছাত্র শিবির, জামাতে ইসলামী আসবে, কিন্তু তখন আবার প্যাচটা একটু বড় লেগে যাবে, কারণ জামাত নিজেও তো লীগের কাছে ভোট চেয়েছে। জামাত যেসব আসনে জিজ্ঞেস চেয়েছে সেই সব আসনে অনেক ক্ষেত্রেও লীগের ভোট কাজ করেছে স্থানীয় সমীকরণের কারণে। ফলে জামাত এবং শিবির যদি এখন লোকবল দিয়ে হাসনাত এবং নাসিরউদ্দিন পাটোয়ারিদেরকে রাস্তায় নামায় যে লীগ প্রতিরোধ করতে হবে, তাহলে জামাতের জন্য এটা এখন একেবারে বুমেরাং হয়ে আসতে পারে। ফলে নাসিরউদ্দিন পাটোয়ারিরা লীগের দোকান খোলার পেছনে যেই কয়জন লোক সম্পৃক্ত, সেই পরিমাণ লোক সম্পৃক্ত করার তাদের সাংগঠনিক ভিত্তি আছে কিনা। যে রাষ্ট্রপতি হয়তো বলতে পারে যে যে 128টা বা 38টা অধ্যাদেশ জারি করেছে ইউনিস গভর্নমেন্ট, এগুলোর কোনোটাতেই উনি স্বাক্ষর করেননি। মানে অধ্যাদেশগুলো যদিও ওনার নামে দেওয়া হয়েছে, কিন্তু আসলে এগুলো তো কোথাও ওনার নামে উনি স্বাক্ষর করেননি। সুতরাং এই অধ্যাদেশের ব্যাপারে কোথায় কি হয়েছে এইটাও হয়তো উনি জানেন না। যদি আমার সাংবাদিকরা এভাবে প্রশ্ন করেন, হয়তো উনি এটাও বলতে পারেন, এবং এটা তো বাস্তবও হতে পারে। কারণ ওনার অফিস সূত্রে, মানে ভেতরের সূত্রে যে খবর, তাতে উনি বলছে, ওরা বলছে যে রাষ্ট্রপতি আসলে কোনো অধ্যাদেশে স্বাক্ষর করেন নাই, এগুলো সব ওরা করে দিছে। ওরা করে করে করছে, রাষ্ট্রপতি কিছু বলার ছিল না, কারণ 3 বাহিনী প্রধান মাথার পেছনে তো বন্দুক ধরেই ছিল। এই যখন অবস্থা, তখন একটা নতুন বিষয় হচ্ছে যে এই মুহূর্তে তারেক জিয়ার যে মুখ্য সচিব আছেন, উনি কিন্তু গত 25 আগস্ট বা সেপ্টেম্বরের দিকে উনি বলেছিলেন যে ওনার কাছে 8 জন উপদেষ্টার নথি আছে, এবং শুধু ওনার কাছে নয়, গোয়েন্দা সংস্থার কাছেও নথি আছে, এবং উনি এগুলো প্রকাশ করবেন, চাইলে উনি সরকারকেও দিতে পারেন, এবং এই গোপন নথিগুলো প্রকাশ পেলে অনেক উপদেষ্টার লুঙ্গি ডুঙ্গি খুলে যাবে, এই অবস্থা।
সেই জায়গায় হঠাৎ করে আজকে থেকে উনি ফেসবুক টুইটার সব বন্ধ করে দিয়েছেন। ওনার কথা হচ্ছে যে আমার এগুলো দিয়ে যদি কেউ আবার ফেক অ্যাকাউন্ট খোলে তাহলে যাতে এগুলো না চলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া এসে। ঘটনা হচ্ছে যে আপনি যে মুখ্য সচিব হলেন এখন, এর আগেও আপনি সচিব ছিলেন, আপনি আমলা ছিলেন, আপনি খালেদা জিয়ার আমল থেকে আছেন, এবং আপনাকে একজন সৎ মানুষ হিসেবে অনেকেই জানে। আর আমি যেহেতু আপনার চিনি না, সুতরাং আপনার অসৎ বলুন কেমনে ভাই। তবে আপনার ওই কথাটা আমার ভালো লাগছিল, এটা আমিও শুনছিলাম ফেসবুকের কল্যাণে, যে আপনি বলেছিলেন যে এইটা আমি ভেবেছিলাম যে হয়তো আপনি প্রকাশ করবেন। কিন্তু এখন আপনি হঠাৎ করে মুখে কুলু পাটলে, এখন না, সেদিনের পর থেকেই মুখে কুলু পাটছিলেন। তো তখন বুঝলাম যে আচ্ছা হয়তো আপনাকে ধমকি দিতে পারে, হুমকি দিতে পারে, ডিজিএফআই তুলে নিয়ে যায়, হয়তো পাশার চামড়াও তুলতে পারে, এরকম কিছু হবে। কিন্তু এখন তো আপনার সরকার, নাকি ভাই? এখন আপনি মাননীয় প্রধানমন্ত্রীর আপনার মুখ্য সচিব, আপনার ক্ষমতার কাছে তো পৃথিবীর কারো ক্ষমতা নাই। এখন আপনি প্রকাশ করে দিচ্ছেন না কেন? এখন কেন এদের এই দুর্নীতির চিত্র নিয়ে আপনারা মামলা করার উদ্যোগ নিচ্ছেন না? এখন কেন আপনি বলছেন না যে এই দুর্নীতি হয়েছে, এই হয়েছে, এগুলো বলছেন না কেন? নাকি আপনাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে যে সেফ এক্সিট কাকে কিভাবে দিবেন? আবার ওইদিকে শুনতে পাচ্ছি যে ডিজিএফআই নজরে আছে আপনার এই রিজওয়ানা আপা, মানে কন্ডম আপা, এবং সম্ভবত এই যে ইয়ে করেছিল যে এই আরেকটা কি জানি নাম, আরেকটা কোন উপদেষ্টা, ওইটাও শয়তান সম্ভবত, ওই যে এই কি বলে আপনার এই যে জুলাই ইয়ের এগুলো যেগুলো করছে, এই উপদেষ্টাটা সম্ভবত আপনার ডিজিএফআই নজরে আছে বলে জানতে পারছি। কিন্তু আসলে এখনো 100% জানি না। তবে এইটা জানতে পারছি, এবং হচ্ছে যে আপনার আমাদের যে চিফ প্রসিকিউটর, ওনাকে তো অলরেডি বের করে দেওয়া হয়েছে, এবং সাথে সাথে ওনাকে বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। তার মানে উনি বাংলাদেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না বলে এই নিষেধাজ্ঞা দিয়েছে, যেটা আজকে কি ঢাকা ট্রাইব্যুনাল বা কি একটা পত্রিকা ওটাতে উঠেছে কিছুক্ষণ আগে, যেটা দেখলাম। এছাড়া অনেকগুলো সচিবকে পরিবর্তন করা হয়েছে, বাকি সেনাবাহিনীতে পরিবর্তন করা হয়েছে আপনারা জানেন, পুলিশেও পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তন ধরেন আরো 15 দিন 20 দিন চলতে থাকবে এভাবে, কারণ যেখানে যেখানে জামাত আছে বিএনপি সেখানে সেখানে চাক্কু চালাবেই, এটা নর্মাল বিষয়। আবার ওদিকে ওই যে আরেক পাগলা ব্যারিস্টার আছে জামাতের, উনি বলছেন যে এই চিফ প্রসিকিউটরকে আপনারা বদলি করে তো আপনারা তো দলীয়করণ করেছেন, তো এর আগে তো জামাত দলীয়করণ করেছিল, সেটা বলেনি কিন্তু হারামজাদা। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেই ব্যানার এবং হেডলাইনের যে রাষ্ট্রপতির সেই কথা, আপনারা বললেন না যে ভাই আমি ফাউল কথা বলি বা ভুয়া কথা বলি, কারণ আমিও আশ্চর্য, এক্সক্লেমেশন চিহ্ন দিয়েছি, আশ্চর্যজনক। মানে রাষ্ট্রপতি যদি কালকে এই কথা বলেন আপনারা আশ্চর্য হবেন না, বা আমিও আশ্চর্য হব না। কারণ যেভাবে রাষ্ট্রপতির এই ইন্টারভিউর কথাগুলো এক এক সময় এক এক রকম আসতেছে, তাতে হয়তো আগামীকাল উনি এটাও বলতে পারেন, এবং এটা বলে দিলেও বিচিত্র হব না। তার কারণ হচ্ছে আসিফ নজরুল তারা বা ইন্ট্রিম যা যা করেছে, তাতে রাষ্ট্রপতির সিগনেচার না নিয়ে যদি এই অধ্যাদেশ জারি করে দেয়, তাতে কেউ কিছু বলতে পারবে না যে এটা কে যাবে প্রমাণ করতে। যেমন শেখ হাসিনার আমাদের নেত্রীর যখন বললো যে পদত্যাগপত্র পায়নি, সেটা নিয়ে তো বাইরে বহু হুমকি ধমকি দিয়েছিল। সেই হুমকি ধমকিতে কাজ হয়নি, ওরা গণভবন, রাষ্ট্রপতি ভবন ঘেরাও করেছিল। সেইখানে অবশ্য সেনাবাহিনীর 9th ডিভিশন তারাই রক্ষা করেছিল রাষ্ট্রপতিকে। এখন রাষ্ট্রপতি যদি কালকে উঠে যদি এই কথা বলে, তখন কি হবে সেটা কিন্তু চিন্তার বিষয়। চিন্তা করতে থাকুন, কি হয় দেখতে থাকি। আপনি শুরুতেই আমাদের আইন বিশেষজ্ঞের কাছে আমরা যে বক্তব্যগুলো শুনলাম, তিনি একাডেমিক যে আলোচনা করলেন, সে তাতে আমরা এই ক্ষুদ্র আলোচনাতেই বুঝে গিয়েছি যে তারা প্রত্যেকেই, শুধু ডক্টর ইউনূস নন, যারা তথাকথিত এনজিও গ্রাম সরকারের উপদেষ্টা বা অপদেষ্টা ছিলেন, তারা প্রত্যেকেই সংবিধানকে কাটছাট করেছে, সংবিধান অবমাননা করেছে। এটা আমি অন্তত এই ক্ষুদ্র আলোচনায় আমি বুঝতে পারলাম, মানে মোটা দাগে যদি বলি। আর আপনি যে প্রশ্ন আমাকে করেছেন যে যে আজকে ডক্টর ইউনূস চলে যাওয়ার পর, আদম ব্যাপার ইউনূস চলে যাওয়ার পর এই আজকের যে সাক্ষাৎকারটা বা গতকালের যে সাক্ষাৎকারটা আমরা দেখলাম, সেটা আমরা যতদূর জানি যে যেখানে প্রধানমন্ত্রী শাসিত সরকার থাকে, প্রেসিডেন্ট নির্বাহী, দেশের নির্বাহী অবশ্যই প্রেসিডেন্ট, হেড অফ দ্য স্টেট, কোনো সন্দেহ নেই। তার উপরে কোনো শক্তি, সংবিধান কোনো কিছু নেই। তাকে ছাড় দেওয়া একমাত্র ব্যক্তি রাষ্ট্রের, যাকে সর্বোচ্চ ছাড় দেওয়া হয়েছে, তিনি একই সাথে আইন
একই সাথে তিনি সুপ্রিম লিডার, একই সাথে তিনি দেশের স্টেট হেড অফ দ্য স্টেট, কোনো সন্দেহ নেই। তারপরেও যেখানে প্রধানমন্ত্রী শাসিত সরকার, সংসদীয় সরকার, সেখানে আপনার প্রধানমন্ত্রীর পরামর্শে তিনি অনেক কিছু করবেন, এটাও তার একটা দায়িত্ব এবং দায় দুটোই থাকে। সেই হিসেবে আমরা বলতে পারি যে অবশ্যই প্রধানমন্ত্রী, আমাদের নয়া প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সাথে পরামর্শ করে বা তার ইঙ্গিতে বা এমনও কোনো কোনো সময় বলা হতে পারে যে তার ইচ্ছাতেও হয়তো এই বক্তব্য তিনি দিয়ে থাকতে পারেন, এই সাক্ষাৎকার দিয়ে থাকতে পারেন। কেন এটা আমরা অনুমান করতে পারি? যেহেতু তাকে 17 মাস তিনি বলেছেন তাকে প্রতিবন্ধী করে রাখা হয়েছিল। আমরা বলেছিলাম গৃহবন্দী, আমরা প্রতিবন্ধী শব্দটি উচ্চারণ করিনি। আমরা বিভিন্ন সময় বলেছি যে এই দেশের বর্তমান আমাদের প্রেসিডেন্টকে গৃহবন্দী করে রাখা হয়েছে। মতান্তরে কখনো কখনো বলতাম তিনি বন্দী ছিলেন। আজকে তার কথাতে সেটা প্রকাশ হয়ে গেছে। তিনি বলেছেন যে যত তার নামে আদেশ জারি করা হয়েছে তিনি এই সব বিষয়ে অবগত ছিলেন না। এটা আমরা আগেও অনুমান করেছিলাম। আর তিনি নিজের মুখে স্বীকার করেছেন তাকে প্রতিবন্ধী করে রাখা হয়েছিল। মানে একটা দেশের হেড অফ দ্য স্টেটকে যারা বন্দি করে রাখে, এটা তো একটা বিরাট অপরাধ। আমি যতদূর বুঝি, এটা তো আর আমি বলতে পারবো না, আমাদের সামনে বিশেষজ্ঞ আছেন, আইনের বিশেষজ্ঞ আছেন, আইনজ্ঞ আছেন, তিনি বলবেন। কিন্তু আমি সাধারণ দৃষ্টিতে মনে করি যে কোনো প্রেসিডেন্টকে, আপনি তো সাধারণ একজন মানুষকে যদি আপনি বন্দি করেন, আপনার 14 বছর জেল হবে, সর্বোচ্চ সাজা 14 বছর জেল। আর সংবিধান এবং প্রেসিডেন্টের সাথে বা দেশের সাথে কোনো কিছু করলে আপনার মৃত্যুদণ্ড নিশ্চিত। এটা তো কমন সেন্সের ব্যাপার। তো এরা তাই করেছে। তো আপনি যেটা বললেন যে তারেক রহমানের সাথে, অবশ্যই আমার মনে হয় তারেক রহমানের সাথে পরামর্শ করেই, অথবা তারেক রহমান তাকে, আমাদের দেশের নয়া প্রধানমন্ত্রী, তিনি যেভাবে নির্বাচিত হন, আমি বরাবরই বলে আসছি যে যে কোনো অনির্বাচিত সরকারের চাইতে, যে কোনো প্রকার অনির্বাচিত সরকারের চাইতে সবচেয়ে নিকৃষ্ট সরকারটিও গণতান্ত্রিক নির্বাচিত সরকারটি ভালো। সেই হিসেবে তারেক রহমান আমাদের নিকৃষ্ট সরকার হলেও তিনি নির্বাচিত, তার তার কনসার্ন ছাড়া, তার পরামর্শ ছাড়া, বা তার যেটাকে আমরা সবুজ সংকেত বলে থাকি, গ্রিন সিগন্যাল, এই শব্দ যদি উচ্চারণ করি, তার কথা ছাড়া তিনি, যেখানে তাকে তার উইংস নিয়ে, প্রেস উইংস তুলে নেওয়া হয়েছে, সেখানে তিনি সাক্ষাৎকার দিবেন, এটা তো অসম্ভব নির্বাহী, দেশের নির্বাহীর সাথে পরামর্শ না করে। যেখানে যেটা আমাদের ডক্টর মহসিন রশিদ সাহেব বললেন, স্যার বললেন যে রাষ্ট্রদূতেরাও দেখা করতে পারতো না। আমরা তাদের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান ও প্রেসিডেন্টকে দেখি নাই, দেখতেই পাইনি। আমরা শুধুমাত্র তাকে পেলাম কবে? যেদিন তিনি তারেক রহমানকে শপথ পাঠ করালেন, সেদিন আমরা পেলাম। তার আগে তার এই দেশের যে একটা প্রেসিডেন্ট ছিল, মানুষ তার চেহারাই ভুলে গিয়েছিল, তার নাম তো অনেকেই ভুলেই গেছে, তার চেহারাও ভুলে গিয়েছিল মানুষ। তো এই যে সাক্ষাৎকার দিলেন, এই সাক্ষাৎকারের মাধ্যমে আপনি যেটা শেষ বাক্য ব্যবহার করেছেন, তাহলে কি তিনি ইউনুসকে বার্তা দিলেন কেন? এটা শুধু ইউনুসকে বার্তা দেওয়া হয় নাই, সারা বাংলাদেশের মানুষকে বার্তা দেওয়া হয়েছে, সারা পৃথিবীকে বার্তা দেওয়া হয়েছে। একেবারে সাদা কালো রঙিন যা আছে সব বার্তা দিয়ে দিয়েছেন। তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে 24-এর সেই জুলাইয়ের আন্দোলন, তথাকথিত আন্দোলন, সেটা যে একটা সন্ত্রাসী আন্দোলন ছিল, সেটা যে জিম্মি করা আন্দোলন ছিল, তিনি সেটা বুঝিয়ে দিয়েছেন একেবারে স্পষ্ট। এটা শুধু বার্তা না, তিনি জানান দিয়েছেন। এটা বার্তা তো আলাদা জিনিস, তিনি ঘোষণা দিয়েছেন, তিনি সাক্ষ্য দিয়েছেন। আর অবশ্যই প্রেসিডেন্টের সাক্ষ্যই সর্বোচ্চ সত্য, সংবিধান তাকে সেই সুযোগটা দিয়েছে। এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে ডক্টর ইউনুস যে আচরণ আমাদের হেড অফ দ্য স্টেটের সাথে করেছেন, আমার খুব ভালো লাগলো যে আমরা আরেকটু পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন আমাদের আইনজ্ঞ যে হেড অফ দ্য স্টেট কে, ইট ডাজন্ট ম্যাটার। ওটা হচ্ছে একটা সাংবিধানিক সার্বভৌম একটা পদ, সেখানে যেই থাকুক, সেটা আমাদের দেশের প্রধান, রাষ্ট্রের প্রধান, আমাদের প্রধান রিপাবলিকান, যেটা চমৎকার ভাবে এক বাক্যে একেবারে বুঝিয়ে দিয়েছেন, অধ্যাপকের মতো চমৎকার ভাবে বলেছেন। সাধারণ মানুষ এই কথাটা বুঝবে আশা করি। তো আপনি যেটা বললেন যে অবশ্যই এটা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, দেশের, আমি তো বললাম দেশের জনগণের উদ্দেশ্য বলেছেন, বিশ্বের কাছে এটা একটা ঘোষণাপত্র, এটা মেসেজ না, মেসেজ তো বার্তা। এটা ঘোষণা দিয়েছেন যে দেখো আমার সাথে এটা হয়েছে, ওটা হয়েছে, তারা এই অপরাধ করেছে। তিনি কিন্তু মতান্তরে এও বলে দিয়েছেন যে কি অপরাধ তার সাথে করেছে। আপনি আমার হেড অফ দ্য স্টেটের সাথে, যেমন তারেক রহমানকে আমি, তার রাজনৈতিক দর্শন আমি পছন্দ করি না, কিন্তু তিনি তো আমার দেশের প্রধান, আমার দেশের নির্বাহী, সরকার প্রধান। তাকে তো তাকে অপমান মানে করা কি? আমার দেশকে অপমান করা। শেখ হাসিনাকে যখন আপনি অপমান করবেন, সেটা আমার দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী এবং একজন একটা দলের নেতাকে আপনি অপমান করেন। যেমন মির্জা ফখরুল সাহেবকে যখন ওই যে আমার ভাবির ছেলে আক্তারের সাথে সফরসঙ্গী করা হলো,
আমি মির্জা ফখরুল সাহেবের রাজনীতি, তার দর্শন আমি ধারণ করি না, প্রশ্নে আসে না। কিন্তু এটা একটা বিরোধী দল, বাংলাদেশের একটা বিরোধী দলের নেতা, দ্বিতীয় নম্বর নেতা, তার সাথে আমার হাঁটুর বয়সী ভাতিজাদের তার সাথে দিল, এটা আমার দেশের অপমান করা হয়েছে। তখন আমি এটা এইভাবে বিবেচনা করব, যেমন একজন আইনজ্ঞ যখন ভুল করবেন সেই প্রভাবটা কিন্তু আমার উপরে পড়বে না। একজন আইনজ্ঞ যদি রাষ্ট্রদ্রোহিতা করে, মানুষের ক্ষতি করে, বা এমন কিছু ন্যাক্কারজনক ঘটনা করে আইন পেশার সাথে যায় না, সেটা কিন্তু এই যে মহসিন রশিদ সাহেবের গায়েও পড়বে, তাই না? তেমনি এটা আমার দেশ, আমার দেশের হেড অফ দ্য স্টেট, নির্বাহী ক্ষমতার যে অধিকারী, দেশের দ্বিতীয় প্রধান ব্যক্তি, তাদের যখন কেউ অপমান করবে, সেটা আমার অপমান। সেটা শুধু দেশের না, দেশের বাইরেও আমাকে অপমান করা হয়। তো এই কারণে আমি মনে করি প্রেসিডেন্ট যে কথাটা বলে দিয়েছেন যে তার সাথে কি আচরণ করেছে, সবগুলোই সংবিধান বিরোধী, সরাসরি সংবিধান বিরোধী। এবং সংবিধান বিরোধী শাস্তি আমি যতদূর জানি সরাসরি মৃত্যুদণ্ড, আর কোনো শাস্তি নেই। মানে আমি যতটুকু পড়েছি, আমি জানি না, আমাদের আইনজ্ঞ আছেন, তিনি সব বিস্তারিত বলতে পারেন। রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে গেলে আর কি, রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে গেলে। তাও কোন রাষ্ট্রদ্রোহিতা? যদি আপনি স্টেটে রাষ্ট্রদ্রোহী, যেমন আমার নামে রাষ্ট্রদ্রোহী মামলা হলো, আপনার নামে হলো, বা আমাদের আইনজ্ঞ নামে হলো, কিন্তু সেটা কিন্তু বিতর্ক হবে, সেটা আদালতে যাবে। কিন্তু প্রেসিডেন্ট যখন অভিযোগ করবে, তিনি কিন্তু নিজে সুপ্রিম অথরিটি, সুপ্রিম অফ দ্য সুপ্রিম, সুপ্রিম কোর্টের রায় তিনি তিনি বাতিল করে দিতে পারেন। তার মানে কি? তার মানে তার কথাই নির্দেশ, প্রেসিডেন্টের কথাই নির্দেশ। আপনি সেটা অমান্য করলে আপনি সুপ্রিম কোর্টকে অবমাননা করেছেন, আপনি সংবিধান অবমাননা করেছেন, আপনার শাস্তি এবং সেটা মৃত্যুদণ্ড। তো আমি মনে করি প্রেসিডেন্ট এই সাক্ষী দেন নাই, তিনি এটা ঘোষণা দিয়েছেন যে, কারণ প্রেসিডেন্ট তো কোনদিন সাক্ষী হইতে পারে না, তিনি তো অথরিটি, তিনি ঘোষণা দিয়েছেন এটা ঘটেছে, কি কি করা দরকার এটা তোমরা জনগণ করবা, সরকার করবা, রাষ্ট্র করবা, এটাই তিনি বুঝিয়ে দিয়েছেন। যে বুদ্ধিজীবীরা কি করবা, তিনি কিন্তু এটা একটা নির্দেশনা দিয়েছেন অলিখিত ভাবে। এটা একটা নির্দেশনা যে হোয়াট শুড ডু না, হোয়াট মাস্ট ডু, এরকম একটা নির্দেশ। তাই আমাদের এখন উচিত এর বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা কি হবে আমি জানি না, কিন্তু যদি এটা ব্যক্তিগত ভাবে মামলা করার সুযোগ থাকে এই ব্যাপারে, অবশ্যই আমি চাই যে আমার মতো লোকেরা করবে, বা আমার সুযোগ থাকলে আমি নিজেই করতাম। আর আইনজ্ঞ হিসেবে তো আমাদের মহসিন রশিদ সাহেব এবং তার মতো মানুষজন, তার মতো যারা নাগরিক, তারা তো অবশ্যই সচেতন, তারা তো অবশ্যই কিছু করবেন। আর তারা যদি না করেন, আমরা করে ফেলবো, আমরা মামলায় যাব অবশ্যই। আর আমার মনে হয় এটা রাষ্ট্রই দায় নিতে হবে, রাষ্ট্রকেই মামলা করতে হবে। ঢাকার চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন 22শে ফেব্রুয়ারি গত পরশুদিন বাংলাদেশের নয়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে দেখা করেছেন। একটি স্বল্প সময়ের বৈঠকও হয়েছে দুজনের মধ্যে। বৈঠকটি বাংলাদেশ সরকার যা আদৌ গুরুত্ব দিচ্ছে না সেটা বোঝা যায়। বৈঠকের পর এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর একটি শব্দও বলেনি, একদম চুপচাপ থেকেছে। যদিও চীনা রাষ্ট্রদূত বৈঠকের পর রীতিমতো সংবাদ সম্মেলন করে প্রকাশ করেছে বৈঠকটির খবর। কি নিয়ে হয়েছে বৈঠকটি? চীনা রাষ্ট্রদূত বলেছেন, কথা হয়েছে তিস্তা প্রকল্পের কাজ শুরু করা নিয়ে। তিনি আশা প্রকাশ করেছেন তিস্তা প্রকল্পের কাজ খুব শিগগিরই শুরু হবে। বাংলাদেশ তার উত্তরে কি বলেছে সেটা তিনি বলেননি। আর আগেই বলেছি, বাংলাদেশ এই বৈঠক নিয়ে একদমই স্পিকটি নট। বোঝা যাচ্ছে তিস্তা প্রকল্প অন্তত এই মুহূর্তে বাংলাদেশের অগ্রাধিকারের মধ্যে নেই। যদিও তিস্তা নিয়ে বাংলাদেশে কিছুদিন আগেও খুব আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের আগুনে অন্তর্বর্তী ইউনূস সরকার ধুনো দিয়েছে বটে ভারত বিরোধিতার আর এক এজেন্ডা হিসেবে। তবে এটাও ঠিক, তিস্তা বহু বছর ধরেই ভারত বাংলাদেশ আলোচনায় জোরালোভাবে উঠে আসছে। সেই হিসেবে তিস্তা বাঁচাও আন্দোলনের দীর্ঘ ইতিহাস ও যৌক্তিকতা রয়েছে। বাংলাদেশের দাবি আদৌ অযৌক্তিক নয়। কিন্তু কথাটা হচ্ছে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। তিস্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কথা ছিল তো বাংলাদেশের। তিস্তা নিয়ে চীনের এই উদ্বেগ বাংলাদেশের স্বার্থের কথা মাথায় রেখে নয়, চীনের নিজের ভূ রাজনৈতিক স্বার্থের কথা মাথায় রেখে। ইউনূস সরকার ভারত বিরোধিতার উদগ্র বাসনা থেকে চীনের সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে, লালমনিরহাট বিমানবন্দর পুনর্নির্মাণ নিয়ে, মোংলা বন্দর নিয়ে নানা চুক্তি করেছে চীনের সঙ্গে। এটা আর কোনো গোপন খবর নয়। কিন্তু এই সব প্রকল্পে খুব স্বাভাবিকভাবেই ভারতের তীব্র বিরোধ রয়েছে, বিশেষত
ওই তিস্তা প্রকল্প নিয়ে। বিরোধের কারণ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের সুরক্ষাহীনতার আশঙ্কা এবং সেই সঙ্গে পুরো 7 সিস্টার্সের 7 রাজ্যে নিরাপত্তার সংকট। সুতরাং ভারত তিস্তা প্রকল্পের নামে চীন এই অঞ্চলে ঘাঁটি গেড়ে বসুক, এটা মানবে না কখনো। এরপর বর্তমানে ইউনূস সরকার বিদায় নিয়েছে ভারতের সক্রিয় সমর্থনে। আবার বলছি কথাটা, ভারতের সক্রিয় সমর্থনে, এটা আপনারা অনেকেই এতদিনে জেনে গেছেন। সেই সমর্থনে তারেক জিয়ার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। এই পরিস্থিতিতে প্রমাদ গণেছে চীন। শুধু যে তিস্তা প্রকল্প সংকটে তা নয়, বাংলাদেশে চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্প, সেটাও চৌপাট হতে বসেছে। চীন তাই পরিমরি করে খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেছে 22শে ফেব্রুয়ারি। তারপর বৈঠক সেরে সাংবাদিকদের ডেকে তিস্তা প্রকল্পের কাজ শিগগির শুরু হবে বলে আশা প্রকাশ করেছে। কিন্তু এই আশাবাদ কতটা বাস্তবায়নযোগ্য সেটা মাথায় রাখেনি, বিশেষত বাংলাদেশের বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে। তিস্তা প্রকল্পটি যে একাধিক ভেটো পয়েন্টে আটকে যেতে পারে, রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, এমন সন্দেহের যথেষ্ট কারণ আছে। ডিপ্লোম্যাটিক সিগন্যালের সাথে বাস্তব বাধা ঝুঁকির যে একটা লেয়ার, এই দুটোকে আলাদা করে দেখলে আলোচনাটা বেশি পরিষ্কার হয়। সেই চেষ্টা করব এই প্রতিবেদনে। তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নিয়ে ঢাকা বেইজিংয়ের আলোচনা দীর্ঘদিনের। 2024-এ ক্ষমতা থেকে বিদায়ের ঠিক আগে শেখ হাসিনা দিল্লিতে নরেন্দ্র মোদী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে তিস্তা প্রকল্পের বাস্তবায়ন ভারত করবে এমন একটা সমঝোতায় এসেছিলেন। যদিও ফরম্যাল চুক্তি স্বাক্ষর হয়নি, কারণ সেটা স্বাক্ষর হতে গেলে আরো অনেক কিছু দরকার হয়। দিল্লির সফর শেষে হাসিনা চীনে যান 2024-এর ওই মে মাসের শেষেই চীনে যান। সেখানে তিস্তা নিয়ে ভারতের সঙ্গে সমঝোতার বিষয়টি চীনা নেতৃত্ব যখন জানতে পারল, তখন শেখ হাসিনার সঙ্গে এতটাই ঠান্ডা ব্যবহার করতে লাগলো যে প্রায় অপমানিত হয়ে প্রধানমন্ত্রী হাসিনা তার সফর কাটছাট করে তাড়াতাড়ি ফিরে আসেন দেশে। তারপরে তো কি হয়েছে, আগস্টের 5 তারিখে জুলাইতে বেড়ে গেল ওদের তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং আগস্টের 5 তারিখে হাসিনা সরকারের পতন ঘটল। এই ঘটনাতে বোঝা যায় তিস্তা প্রকল্প পাওয়া নিয়ে চীন কতটা ব্যগ্র। তারা কাজ গুছিয়ে নিতে হাসিনাকে দিয়ে পারেনি, সেটা পারলো ইউনূসকে দিয়ে। কিন্তু একটা অবৈধ অনির্বাচিত সরকারের সঙ্গে চুক্তি যে পরবর্তী নির্বাচিত সরকার মানবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আর চুক্তি থেকে বেরিয়ে আসার যে ক্ষমতা, সেটা সব দেশের থাকে। যেমন এই বাংলাদেশের ইউনূস সরকার ক্ষমতায় এসে বারবার বলেছে ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সেসব চুক্তি তারা খতিয়ে দেখে সেগুলো বাতিল করবে, যেটা বাংলাদেশের স্বার্থবিরোধী হলে। যদিও 18 মাসে সেটা বিশেষ কিছুই করতে পারেনি সবার ওপর। সুতরাং যে চীনের সঙ্গে ইউনূস সরকারের যে চুক্তি হয়েছিল তিস্তা প্রকল্প নিয়ে, সেটা যে তারেক সরকার মানবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সবার ওপর ভারতের সম্মতি না নিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে একটা অসম্ভব ব্যাপার। শেখ হাসিনা সেই চেষ্টা করেছিলেন যে ভারতকে সঙ্গে নিয়েই কাজটা করতে। তারেক রহমান সরকারকেও সেটাই করতে হবে, এছাড়া পথ নেই। ভারতের সঙ্গে তিস্তার পানি ভাগাভাগির চুক্তি 2011 সালে মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার সময় সই হওয়ার কথা থাকলেও, এমনকি মনমোহন সিং বাংলাদেশে পৌঁছে গেলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাননি।
তার আপত্তিতে সেবার স্বাক্ষর করা যায়নি। কারণ মনে রাখতে হবে, ভারত একটা আধা ফেডারেল কান্ট্রি, এখানে ফেডারেল নিয়ম চলে, পশ্চিমবঙ্গের রাজ্যের ক্ষমতাও এখানে দেখতে হয়। সুতরাং এই সমস্যাটি একটা ফেডারেল পলিটিক্সে আটকে যাবে। চীনের সঙ্গে চুক্তি করে বাংলাদেশে পরে 2016 সালে পাওয়ার চায়না বলে একটি সংস্থার সঙ্গে একটা নন বাইন্ডিং, মানে একটা, এটা কেউ মানতেও পারে নাও মানতে পারে বাংলাদেশ, এমন একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করে। সেই অনুযায়ী কি হয়, সেই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কেন? কারণ বিকল্প কম্প্রিহেন্সিভ রিভার ম্যানেজমেন্ট, সেটা কিভাবে করা যায় সেই পথটা খুঁজবার জন্যই পাওয়ার চায়না বলে একটি চীনা কোম্পানির সঙ্গে বাংলাদেশের সরকার তখন একটা 2016 সালে একটা এমওইউ করে। এবং ওয়াটারের মূল কারণটাই ছিল যে ওয়াটার শেয়ারিং ডেডলক পাশ কাটিয়ে নদী শাসন করা, নদীকে কিভাবে ড্রেজিং করা যায়, এমব্যাঙ্কমেন্ট কিভাবে বাঁধ নির্মাণ করে কি করা যায়, এই সবগুলো দেখবার জন্যই ওই এমওইউটা হয়েছিল। ভারত কেন অস্বস্তিতে থাকবে? ভারত, তার কারণ ভারতের দিক থেকে কিভাবে বাধা আসতে পারে। দেখুন, ভারতের আপত্তি শুধু জল ভাগাভাগি নিয়ে নয়, তিস্তাকে ঘিরে চীনা উপস্থিতি স্ট্র্যাটেজিক জিওগ্রাফি ইস্যু হিসেবেও দেখতে হবে। কারণ প্রকল্পটি সীমান্ত ঘেঁষা, ভারত সীমান্ত ঘেঁষা, সংবেদনশীল অঞ্চলের নিকটবর্তী। চীন তিস্তা নিয়ে কাজ করতে গেলে বাস্তবে ভারত বাধা দিতে পারে, ডাইরেক্ট ভেটো দিয়ে নয়। কারণ ডাইরেক্ট ভেটো কেন দিতে পারবে? বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র, সুতরাং সেখানে ভারত কিভাবে ডাইরেক্ট ভেটো দিতে পারে? কিন্তু যে কাজগুলো করতে পারে সেটা হচ্ছে কূটনৈতিক চাপ ভারত দিতে পারে। এরপরে ভারত তার সীমান্তের যে ন্যারেটিভ, অর্থাৎ তাদের অসুরক্ষার যে আশঙ্কা, সেটা দূর করতে গিয়ে তারা সীমান্ত নিরাপত্তা জোরদার করতে পারে। এবং তৃতীয়ত, বাংলাদেশের সিদ্ধান্ত প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমে নানা ধরনের সময় বাড়াতে পারে, অনিশ্চয়তা তৈরি করতে পারে। আরেকটি বাস্তব বাধা হলো তিস্তার পানি প্রবাহের ওপর আপস্ট্রিম নিয়ন্ত্রণ, অর্থাৎ তিস্তার পানি ওপর থেকে নিচে নেমে আসছে বাংলাদেশের দিকে। সুতরাং ওপরের যে জল নিয়ন্ত্রণের যে ব্যাপারটা, সেটা ভারতের হাতে। কাজেই নদীর যে প্রবাহ, সেই প্রবাহটা ভারতের হাতে, ভারতের দখলে। এর ফলে যে সেটা থাকলে কখন কি ছাড়বে না ছাড়বে ইত্যাদির ব্যাপারগুলো নিয়ে যদি চীন কাজ করতে যায় সেখানে তিস্তা প্রকল্প, তাহলে তাদের প্রজেকশন বারবার রিভাইজ করতে হবে। কারণ মনে রাখতে হবে, চীনের ভারতের তিস্তা থেকে যে জলটা ওপর থেকে নিচে নামছে, সুতরাং এই কাজে একটা বিরাট আর্থিক ব্যাপার যুক্ত হতে পারে। এবং সবথেকে বড় কথা, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেবার যে কারণগুলো দেখিয়ে এটার বিরোধিতা করেছিলেন, ঢাকায় যাননি, সেটা হচ্ছে তার বক্তব্য হচ্ছে যে এই জল যদি বাংলাদেশের সাথে শেয়ারিং করতে হয়, ভাগাভাগি করতে হয় তিস্তার জল, তাহলে যে উত্তরবঙ্গের একটা বিরাট এলাকা, সেখানে খাওয়ার জলও মিলবে না, তাদের সেচের জলও মিলবে না। এটাই ছিল বড় কথা। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট ব্যাংক বজায় রাখতে হবে। তিনি নিজেকে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক একটি সরকার, যে সরকার অন্য কোনো দেশের কথা ভাববে না, আগে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট, এইটা তার ভোটের রাজনীতি। সেই রাজনীতি করবার জন্যেই তিনি কিন্তু এইটা করেছেন। মনে রাখতে হবে, মনমোহন সিং যখন গিয়েছিলেন বাংলাদেশে চুক্তি স্বাক্ষর করতে, তখন কিন্তু তিনি সমস্ত প্রকল্পের পুরো বিশ্লেষণ নিয়ে ভারতের ইঞ্জিনিয়াররা, এখানকার পানি বিশেষজ্ঞরা, তারা যেসব কথা বলেছেন সবগুলোকে চিন্তা ভাবনা করে তারপরে পৌঁছেছিলেন। ভারতের স্বার্থ পুরোপুরি বিসর্জন দেননি, শুধু বাংলাদেশের স্বার্থের কথা ভেবে একটা সমঝোতায় আসার কথা তিনিও ঠিক করেছিলেন, সেটা হচ্ছে সুপ্রতিবেশী সুলভ ব্যবস্থার জন্যে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়
তার রাজনীতি, তার ভোটের রাজনীতি ব্যাহত হবে বলে সেখানটায় ব্যাঘাত সৃষ্টি করেছেন। আগামী দিনে এই 2026-এর এপ্রিলে পশ্চিমবঙ্গের নির্বাচন, সেই নির্বাচনে যদি মমতা ব্যানার্জির সরকার যদি পতন ঘটে এবং যদি এখানে খুব সম্ভাবনা আছে বিজেপির সরকার এখানে ক্ষমতায় আসা, বিজেপির সরকার তখন এই বিষয়টা অর্থাৎ তিস্তা জল প্রকল্প, জল ভাগাভাগির ব্যাপার, বাঁধ প্রকল্প বাংলাদেশের সাথে মিলেমিশে এই কাজটা করতে পারে। আর এই কাজের দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন তারেক রহমানও, কারণ এই 2026-এর শেষে ডিসেম্বরে গঙ্গা জল চুক্তি যেটা ভারত বাংলাদেশ করে হয়েছিল, শেখ হাসিনা এবং মোদী সরকার করেছিলেন, সেটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই বছরেরই শেষ দিকে। সুতরাং তিস্তা গঙ্গা সবগুলো নিয়ে একটা কম্প্রিহেন্সিভ চুক্তি করতে হবে। তাই চীনা রাষ্ট্রদূত যতই ব্যগ্রতা দেখান, যতই বসুন বৈঠকে, তারেক রহমানের সরকার আপাতত এই বিষয়গুলো নিয়ে চুপ থাকতে বাধ্য, পলিটিক্যালি এবং সমস্ত চিন্তার দিক দিয়ে। আর একটা বড় কথা হচ্ছে, সেটাও মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমেরিকার বিরোধিতা। আমেরিকাও বাদ সাধবে যদি তিস্তা প্রকল্প নিয়ে চীন এগিয়ে আসে, কারণ চীনকে দমন করতে শুধু ভারত নয়, বাংলাদেশের সঙ্গেও একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। এই জায়গা থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই বাংলাদেশের সামনে আপাতত। মজার কথা, যে ইউনূস সরকার চীনকে দিয়েছে তিস্তা প্রকল্প বাস্তবায়নের কাজ, সেই একই ইউনূস সরকার চীন বিরোধী একাধিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, যেমন চীনা অস্ত্র কেনা যাবে না ইত্যাদি ইত্যাদি। সব মিলিয়ে তিস্তা প্রকল্প নিয়ে চীনের স্বপ্নভঙ্গ, সময়ের অপেক্ষা শুধু। আর তাই মরিয়া চীন আলোচনায় বসেছে ছুটে এসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, কিন্তু ফলাফল আপাতত শূন্য, এবং বলে দিলাম ভবিষ্যতেও শূন্যই হবে।